আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উনি নিজের ইচ্ছেতে বিয়েটা করেছে তো নাকি কোনো চাপে পড়ে করেছে? কথাটা ভাবতেই ইমা অজানা ভয় কেঁপে উঠল। যদি ইয়াদ তাকে বাধ্য হয়ে বিয়ে করে থাকে তাহলে তার কপালে যে ভালো কিছু অপেক্ষা করছে না, ইমা সেটা ভালোই বুঝতে পারছে। এসব চিন্তার মাঝেই ইয়ানা এসে পড়ল। চলো ভাবি, তোমাকে ভেতরে নিয়ে যাই। ইমা চমকে তাকালো ইয়ানার দিকে। মেয়েটা বয়সে তার সমান হবে কিংবা বড়। সেই প্রথম থেকে তাকে ভাবি ভাবি কেন বলছে ইমা সেটা বুঝতে পারছে না। নতুন বউ বেশি কথা বললে খারাপ বলবে, তাই জিজ্ঞেসও করতে পারছে না। ইমা চিন্তা ভাবনা সাইডে রেখে ইয়ানার সাথে ভেতরে গেল। তার দৃষ্টি নিচের দিকে। রুবিনা কবির ছেলের বউকে হাসি মুখে বরণ করে ঘরে তুলল। ইমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিচ্ছে সে। ইমাকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দেওয়া হলো। সবাই নতুন বউ দেখতে ব্যস্ত। এদিকে ইয়াদ যে রুমে গিয়ে চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিল অনেকটা সময় নিয়ে, যাতে মাথাটা একটু ঠান্ডা হয়। শাওয়ার শেষে বের হলে নিচের রুমের দিকে খেয়াল করলো ইয়াদ। তখন মাথা গরম ছিল, তাই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গিয়েছিল। এখন সারা রুমে একবার চোখ বুলিয়ে রহস্যময় হাসলো ইয়াদ। আজকে রাতটা তোমার জন্য দিয়ে গেলাম মিসেস আফরার হামিদ ইয়াদ। আগামীকাল সকাল থেকে শুরু হবে তোমার নতুন জীবন, যে জীবনে না তুমি কখনো শান্তি পাবে আর না পাবে কখনো মুক্তি। ইয়াদ একটা কালো জিন্স প্যান্ট আর ধূসর রঙের টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল গাড়ির চাবি নিয়ে, আর সবাইকে উপেক্ষা করে বের হয়ে গেল বাসা থেকে। ইমাকে বড্ড ক্লান্ত লাগছে দেখতে, তাই ইয়ানা তাকে নিয়ে ইয়াদের রুমে চলে এলো। ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। ইয়াদের রুমে ইয়ানা নেই। ইয়াদের রুমে ইয়ানা আর মিসেস রুবিনা ছাড়া এই প্রথম অন্য কোনো নারীর পা পড়ল। ইয়ানা ইমাকে রেখে চলে গেল। ইয়ানা চলে যেতেই ইমা রুমটা দেখতে লাগলো ঘুরে ঘুরে। অনেকটা বড় এই রুম। বেডটা নানা রকমের ফুল দিয়ে সাজানো। বেডের পাশে একটা সাইড টেবিল আর তারপর বড় একটা সোফা। বেডের অন্য পাশে ড্রেসিং টেবিল, একটা বড় কাবার্ড আর বুক শেলফ। অন্যদিকে দুটো দরজা, একটা ওয়াশরুমের, অন্যটা ইমার। মনে হলো হয়তো ব্যালকনির হবে। সারা রুম জুড়ে ফুলের সুবাস মম করছে। সেই সুবাস ইমার মনে অন্য এক অনুভূতির সূচনা করছে। একটু ভালো লাগা, কিছু কৌতূহল আর অনেকটা ভয়। এ কি ভাবি, তুমি এখনো ফ্রেশ হতে যাওনি? ইয়ানার কথাই ইমা ঘুরে তাকালো দরজার দিকে। থতমত খেয়ে বলল, না মানে রুমটা। ইয়ানা বলল, এখন থেকে এখানেই থাকতে, আর রুম পরেও দেখতে পাবে। এখন ফ্রেশ হয়ে আসো, আর আমি খাবার নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে খেয়ে নিবে, কেমন? ইমা বলল, আমার খিদে নেই। ইয়ানা গম্ভীর গলায় বলল, দেখো ভাবি, সম্পর্কে তুমি আমার থেকে বড় হলেও বয়সে আমার 1 বছরের ছোট তুমি, তাই আমার কথা শুনতে হবে তোমাকে। আর তাছাড়া আমি হলাম আমার ভাইয়ের প্রাণ, তাই আমার কথা না শুনলে ভাইয়া তোমাকে আস্ত রাখবে না। ইয়ানার কথা শুনে ইমা বুঝতে পারল ইয়ানা ইয়াদের বোন। তবে ইয়ানার হুমকিতে ইমা ভয়ে ঢোক গেল, আর তা দেখে ইয়ানা হা হা করে হেসে উঠল, আর ইমা অবাক হয়ে তাকালো। ইয়ানা বলল, ভাবি, তুমি একটু বেশি সহজ সরল, কিন্তু সেটা হলো যে এই বাড়িতে মানিয়ে নেওয়া তোমার কষ্ট হয়ে পড়বে। আজ আর কিছু বলে ভয় পাইয়ে দেব না। আগামীকাল অনেক গল্প করব। এখন তুমি ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, ভাইয়া আসলে আমি রুমে পাঠিয়ে দেব। ইয়ানার শেষের কথা শুনে ইমার অদ্ভুত শিহরণ খেলে গেল সারা গায়ে। ইয়ানা চলে গেছে দেখে ইমা নিজের লাগেজ থেকে একটা নর্মাল শাড়ি বের করলো, ম্যাজেন্টা কালারের। শাওয়ার নিয়ে শাড়িটা পরে নিল ইমা। রুমে এসে দেখে ইয়াদ এখনো আসেনি, তাই খাবার মুখে দিল। খাওয়া শেষে ইমা উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বাজে। ইমার ভয় করতে শুরু করলো। একটু পরই হয়তো ইয়াদ রুমে আসবে। কি হবে তখন কে জানে। আবার কোনো পরিস্থিতিতে পড়বে সেটাই ভাবছে ইমা। কেমন হবে ইয়াদ সেটা ভাবতে ভাবতেই সোফায় ফেলে রাখা ইয়াদের বরের পোশাক দেখতে পেল ইমা। এগিয়ে গিয়ে হাতে নিতেই একটা মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগলো। ঘ্রাণটা ভালো করে নেওয়ার জন্য ইমা শেরওয়ানিটা নাকের কাছে নিল। মুগ্ধ করা একটা সুভাষ শেরওয়ানিতে। ঘ্রাণটা ভালো করে নিতেই ইমার সারা শরীর কাটা দিয়ে উঠল। পরক্ষণে মুচকি হেসে উঠল সে। বড্ড ক্লান্ত লাগে খেয়ে বেডে গিয়ে বসল। অপেক্ষা করতে লাগলো ইয়াদের কখন আসবে কে জানে। এদিকে ইমার ঘুমও পাচ্ছে খুব করে।
আরমান এখনো রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। সিগারেটের প্যাকেট অনেক আগেই শেষ হয়ে গেছে, তবু সেভাবেই শুয়ে আছে। চোখের সামনে ভাসছে ইমার বধূ বেশি। আরমান উত্তর খুঁজে বেড়াচ্ছে, আর কেন এত কষ্ট হচ্ছে। ইমাকে তো সে শুধু চেয়েছিল বন্ধুদের সামনে নিজেকে প্রমাণ করার জন্য। ইমাকে নিচের করে বন্ধুদের উচিত জবাব দিতে চেয়েছিল। সে পরিকল্পনা নষ্ট হওয়ার জন্য আরমানের রাগ করা মানায়, প্রচণ্ড রাগে সব ধ্বংস করে দেওয়া মানায়। কিন্তু ইমাকে হারিয়ে বুকের ভেতর তীব্র যন্ত্রণা করা একদমই মানায় না আরমানের, একদমই না। দরজা ঠেলে রুমে এলো চাহিরা বেগম। ভয়ে হাত পা কাঁপছে তার। কি উত্তর দিবে মনে মনে আরও একবার আওড়ে নিল। চাহিরা বেগম রুমের লাইট অন করে দেখে ছেলে বেডে শুয়ে আছে, কপালে হাত দিয়ে শটান ভাবে। ফ্লোরে পড়ে আছে গুটি কয়েক সিগারেটের শেষাংশ। চাহিরা বেগম বলল, কখন এসেছিস? এখনো ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে আছিস কেন তুই? আরমান মায়ের গলা শুনে শান্ত গলায় বলল, এমনটা কেন করলে মা? এই কথাটুকু চাহিরা বেগমের প্রেশার বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমতা আমতা করে বলল, ছেলে পক্ষের তাড়া ছিল, তাই তোর আসার অপেক্ষা করতে পারিনি। আরমান এবার নিজের মায়ের দিকে তাকালো। চাহিরা বেগম নিজের ছেলের সাথে চোখ মেলাতে পারছে না, তাই এদিক ওদিক তাকাচ্ছে। আরমান মায়ের দিকে তাকিয়ে তার গতিবিধি লক্ষ্য করছে। আরমান থমথমে গলায় বলল, আমার সামনে থেকে এখন যাও মা। চাহিরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, তুই ফ্রেশ হসনি, খাবার খাবি না? আরমান কঠিন গলায় বলল, মা আমাকে একা থাকতে দাও। আরমানের এমন গলা শুনে চাহিরা একটু চমকে উঠল আর বের হয়ে গেল রুম থেকে। আরমান আবার আগের ন্যায় চোখ বন্ধ করে নিল। আরমানের এখন কি করা উচিত সে নিজেই বুঝতে পারছে না। কি করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে সেটাও বুঝতে পারছে না। ফজরের আজান কানে যেতে ঘুম ভেঙে গেল ইমার। ধীরে ধীরে চোখ খুলে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। গতকালের কথা মনে পড়তেই ধরপড়িয়ে উঠে বসলো। বুঝতে পারলো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি সারা রুমে চোখ বুলিয়ে দেখে নিল। না, সে ছাড়া রুমে আর কারো অস্তিত্ব নেই। সেটা বুঝতে পারলেই চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এবার বুঝতে বাকি রইল না ইয়াদ তাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। সেটা হলে নিশ্চয়ই বাসররাতে বউকে একা রেখে অন্য কোথাও থাকতে পারত না। বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের সাজানো অনেক স্বপ্ন থাকে। ইমারও ছিল অনেক স্বপ্ন। বিয়ের আগে আরমান ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলতো না, আর আরমানের সাথে কথা বলতো বাধ্য হয়ে নিজের মনের সব ভালোবাসা জমিয়ে রেখেছিল স্বামীর জন্য। কিন্তু স্বামী নামক মানুষটার কাছে হয়তো ইমার কোনো মূল্যই নেই। ইমা চোখের তাই নিজের পরিষ্কার একটা ওড়না বিছিয়ে নামাজটা পড়ে নিল। নতুন জীবনে যেন কোনো তিক্ততার ছায়া না থাকে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে সেটাই চাইল। নামাজ শেষ করে কিছু সুরাহা তিলাওয়াত করলো, কারণ ইমা কোরআন শরীফ আনেনি। সব শেষে উঠে দাঁড়ালো। ওই বাড়িতে প্রতিদিন নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে কাজে লেগে পড়তো, কিন্তু এখানে কি করবে ভেবে পাচ্ছে না। এখন আর তার ঘুম হবে না। তাই রুমটা গোছানোর সিদ্ধান্ত নিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমের সব ফুল ছিঁড়ে ফেলতে লাগলো। তখন চোখ গেল বেডের উপর দেওয়ালে ইয়াদের বড় একটা ছবির দিকে। ছবির মাঝেও মুখে গম্ভীরতা আর অ্যাটিটিউডের ছাপ স্পষ্ট। ইমা একবার ছবিটা ছুঁয়ে দিল। দেখে মনে হচ্ছে কম্পিউটারে প্রিন্ট করা নয়, বরং হাতে আঁকা ছবি। কিন্তু বোঝার উপায় নেই, একদম পারফেক্ট এঁকেছে। ইমার ছবিটা দেখে হঠাৎ একটি বুখারী শরীফের বর্ণনা মনে পড়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম, যেন তা একটি ছোট গদি। এরপর তিনি আমার ঘরে এসে দুই দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তার চেহারা মলিন হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ হয়েছে? তিনি বললেন, এ বালিশটি কেন? আমি বললাম, আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারেন। এই বালিশটি সেজন্য আমি তৈরি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো না এ ঘরে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। দান করো। বুখারী। হাদিসের উল্লেখিত বর্ণনা থেকে একথা সুস্পষ্ট যে প্রাণ আছে এমন জীবজন্তুর ছবি আঁকা
কিংবা ঘরে লাগানো যাবে না। যদি কেউ ছবি আঁকে কিংবা ঘরে টাঙিয়ে রাখে তবে এই ব্যক্তির জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আর ঘরে ছবি থাকলে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ইমা অনেক ভেবে চিন্তে ইয়াদের ছবিটা খুলে ফেলল আর মনে মনে ঠিক করে নিল এটা কে এঁকেছে জিজ্ঞেস করে তাকে আর মানা করে দিবে কোনো প্রাণীর ছবি আঁকতে। ছোট ছোট ভুলের জন্য আমরা অনেক বড় পাপ করে ফেলি। ইমা পুরো রুমটা পরিষ্কার করে ফেলল। এমনিতেই রুমটা গোছানো, শুধু ফুলগুলো সরালো ইমা। নিচের লাগেজ থেকে জামা কাপড় বের করে কাবার্ডে রাখতে গিয়ে দেখে ইয়াদের কাপড় দিয়ে ভর্তি। ইয়াদেরগুলো একপাশে রেখে নিচেরগুলো একপাশে রাখলো ইমা। ইমার কাপড় খুব একটা বেশি নয়, তাই অল্প জায়গাতেই হয়ে গেল। সব করা হয়ে গেলে বেডে বসে পড়ল আর কি করা যায় ভাবতে লাগলো, কিন্তু কিছু পেল না করার মতো। ব্যালকনির দরজায় চোখ পড়তেই সেদিকে পা বাড়ালো। দরজা খুলে বের হয়ে দেখলো একটা ব্যালকনি না একটা মিনি ছাদ, আর সেখানে ইয়াদের এক্সারসাইজের সব জিনিসপত্র রাখা। ইমা চারিদিকে চোখ বুলিয়ে নিল। এত সুন্দর একটা ছাদ, তবে গাছ নেই তেমন। দুই কর্নারে বেশ বড় বড় দুটো এরিকা পাম গাছ আর মাঝে কয়েকটা ক্যাকটাস গাছ লাগানো। এত সুন্দর একটা জায়গা পেলে ইমা গাছে গাছে ভরিয়ে তুলত। ইমা ঠিক করলো কয়েকটা দিন গেলে অনেক গাছের চারা লাগাবে এখানে। রেলিং ধরে নিচের দিকে তাকাতেই ইমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। বাড়ির এরিয়া অনেক বড় আর নিচে কালো পোশাক পরা গার্ড হাতে গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইমা বিড়বিড় করে বলল, এত গার্ড কেন এখানে? এরা মাফিয়া টাফিয়া নয় তো? কথাটা মনে হলে ইমা ভয়ে একটা ঢোক গেল। পরক্ষণে ইয়াদের চেহারা মনে হতেই ভাবল, এত সুন্দর আর হ্যান্ডসাম মানুষ মাফিয়া হতে পারে না। আবার সেই একই স্বপ্ন দেখে ইয়াদের ঘুম ভাঙতে খেয়াল করলো ফার্ম হাউসে নিচের বেডে শুয়ে আছে সে। এত মানুষের আনাগোনা একদমই সহ্য হয় না ইয়াদের। আর কাল রাতেই মেয়েটার সাথে কোনো খারাপ আচরণ করার ইচ্ছে ছিল না, তাই এখানে চলে এসেছিল। ইয়াদ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অজু করে নামাজ পড়ে বাইরে চলে গেল এক্সারসাইজ করতে। বাড়িতে সব সময় ট্রেডমিলে দৌড়ায় ইয়াদ, সেটা মিনি ছাদেই আছে। কখনো ইচ্ছে হলে গার্ডেনে যায়, কিন্তু ফার্ম হাউসে এলে সব সময় বাইরে দৌড়ায়। আজও তাই করলো। ফার্ম হাউসটা সবুজে ঘেরা। ইয়াদ দৌড়চ্ছে, হঠাৎ তার মনে পড়লো তার বিয়ে করা বউয়ের কথা। একটু ভেবে নামটা মনে করলো, বিয়ের সময় কাজী বলেছিল। ইয়াদের ব্রেন খুব শার্প, তাই সহজেই সব মনে থাকে। ইসমাত আবিয়াত ইমা ওরফে মিসেস আবরার হামিদ ইয়াদ। টাকার বিনিময়ে আমাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছো তুমি, আর তার মাসুল তো তোমাকে দিতেই হবে। মিসেস রুবিনা কবির তোমাদেরকে যত টাকা দিয়েছে অ্যান্ড দেবে বলেছে তা আপনার চালা গুটি দিয়ে এবার আপনাকেই মাত দিব আমি। কথাগুলো নিজের মনে আওড়ে আবার দৌড়াতে লাগলো ইয়াদ। ইমা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রুমের দরজায় কেউ নক করলে রুমে এসে দরজা খুলে দেয়। ইয়ানা হাসি মুখে বলল, গুড মর্নিং ভাবি। ইমাও মুচকি হেসে বলল, গুড মর্নিং। ইয়ানা বলল, ভাইয়া কোথায় ভাবি? আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তাই ওয়েট না করে ঘুমিয়ে পড়েছিলাম। ভাইয়া কখন এসেছে রাতে? ইমা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কি করে বলবে 500 রাতে তার স্বামী ঘরেই ফেরেনি। ইমাকে মাথা নিচু করে থাকতে দেখে ইয়ানা আন্দাজ করে বলল, ভাইয়া রাতে ফেরেনি? ইমা ইয়ানার প্রশ্ন শুনে টলমল চোখে তার দিকে তাকালো। ইমার দৃষ্টি ইয়ানার মনে গিয়ে আঘাত করলো। নিজের ভাইয়ের কাছে তার নিজেরই লজ্জা করছে। ইয়ানা কি বলবে ভেবে পাচ্ছে না। আমতা আমতা করে বলল, হয়তো ভাইয়া জরুরি কাজ পড়ে গিয়েছিল, আগেও এমন অনেকবার করেছে, তুমি মন খারাপ করো না। অন্যদিন আর গতকালকে এক হলো? কে এমন কাজ পড়লো নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে একা রেখে এসে বাইরে থেকে গেল? ইয়ানা ব্যাপারটা সামলে নিতে বলল, তুমি নিচে চলো, সবাই ওয়েট করছে, ব্রেকফাস্ট করবে। ইমা ইয়ানার সাথে নিচে চলে গেল। ইয়ানা সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই ইমাকে, কিছু গেস্টও ছিল ইয়ানার নানু বাড়ির। সবাই ইমাকে জিজ্ঞেস করে ইয়াদ কোথায়। তাতে ইমা কিছু না বলে মাথা নিচু করে থাকে। ইয়ানা পরিস্থিতি সামলাতে বলে ইয়াদের জরুরি কাজ পড়ে গেছে, তাই অনেক ভোরে বের হয়ে গেছে বাসা থেকে, আর তাড়াতাড়ি চলে আসবে। এদিকে ইমার চোখের কোণে পানি জমে গেছে। বাসর রাতে তার স্বামী ঘরেই ফেরেনি। একটা মেয়ের জন্য এটা কতটা অপমানের সেটাকে ইয়াদ বুঝতে পারছে। আজকে রিসেপশন পার্টি আছে, তার আয়োজন শুরু হয়ে গেছে। খাওয়া শেষে ইমা আবার রুমে চলে এলো।
ইয়ানা নিচের রুমে গিয়ে ইয়াদকে কল দিল 2 বার। রিং হওয়ার পর ইয়াদ রিসিভ করলো। ইয়াদ স্বাভাবিক গলায় বলল, হ্যালো। ইয়ানা রেগে বলল, ভাইয়া তুমি কোথায়? আজ সারা রাত কোথায় ছিলে? ইয়াদ ভাবলেশীনভাবে বলল, এখন অফিসে যাচ্ছি, আর রাতে ফার্ম হাউসে ছিলাম। ইয়ানা অবাক হয়ে বলল, ভাইয়া গতকাল তোমার বাসর রাত ছিল আর তুমি ফার্ম হাউসে ছিলে। এদিকে সারা রাত ভাবি তোমার জন্য অপেক্ষা করে বসেছিল। ইয়াদ আগের ন্যায় বলল, আমি কাউকে বলেছি আমার জন্য ওয়েট করতে থাকতে? হ্যাঁ, বসে থাকতে বলেছি আমি কাউকে? ইয়ানা হতাশ গলায় বলল। এটা কেমন কথা ভাইয়া? ইয়াদ শান্ত ভঙ্গিতে বলল। ইয়ানা আমি ড্রাইভ করছি, পরে কথা বলবো। ইয়ানা ব্যস্ত হয়ে বলল, আজ তোমার রিসেপশন আর তুমি কিনা অফিসে যাচ্ছ? এইসব কোনো কারণেই ইয়াদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না। আই ডোন্ট কেয়ার বাসায় কি হচ্ছে। ইয়াদ ফোন কেটে দিল আর ইয়ানা মাথায় হাত দিয়ে বেডে বসে রইল। সকালে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে, কিন্তু এত বড় পার্টি কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছে না ইয়ানা। সবাই তো ইমাকেই কথা শোনাবে। ইয়ানার এখন মনে হচ্ছে ইয়াদের সাথে ইমার জীবন জড়িয়ে অনেক বড় ভুল করেছে সে। ইয়াদ যেমন ছিল তাকে তেমনই থাকতে দেওয়া উচিত ছিল। ইমার কিছু ভালো লাগছে না। নিজের ফোনটা বের করে রিকুকে কল দিল। দিনটা এভাবে কেটে গেল। সন্ধ্যায় পার্লারের লোক এসে ইমাকে সুন্দর করে সাজিয়ে দিল, কিন্তু ইমার মনে আধার নেমে এসেছে। বিয়ের পর পুরো একটা দিন পেরিয়ে গেল ইয়াদের, দেখায়নি। চোখ দুটো লাল হয়ে গেছে ইমার। ইয়ানা ইমাকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাবিকে একদম পরীর মতো লাগছে। ইমা কিছু বলল না, জোরপূর্বক একটা হাসি দিল। ইয়ানাও বুঝতে পারছে ইমার অবস্থা, কিন্তু সে কি করবে? ইয়াদ তো এখন ফোনও রিসিভ করছে না। ইয়ানা ইমাকে নিচে নিয়ে গেল। কথা আর তার বাবা মাও এসেছে, কিন্তু আরমান আসেনি। সবার একই প্রশ্ন, ইয়াদ কোথায়? উত্তরে ইমা নিশ্চুপ আর ইয়ানা নেকে সামলাচ্ছে। তবু অনেকে কানাঘুষো করছে, যার জন্য পার্টি সেই তো নেই। মানুষ সুযোগ পেলে কথা না শুনিয়ে ছাড়বে নাকি? আর এমনিতেও সবাই জানে ইয়াদ মেয়েদের সহ্য করতে পারে না, তাই আরও বেশি কানাঘুষা হচ্ছে ইমাকে নিয়ে। কথা পানি খাচ্ছিল, হঠাৎ কোথা থেকে ঈশান উপস্থিত হয়ে বলল, আমরা তো এখন বেয়ান হয়ে গেলাম, তাই না? ঈশানের হঠাৎ কথা বলায় কথার কাশি উঠে যায়, আর ঈশান ব্যস্ত হয়ে বলল, আরে আস্তে আস্তে খান। আবার দুষ্টুমি করে বলল, কেউ নিয়ে চলে যাচ্ছে না তো? ঈশানের কথায় কথা তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়, আর পুরোটা সময় ঈশানকে এড়িয়ে চলে। বিষয়টা ঈশানের একদমই ভালো লাগছে না। বাড়িতে আসা সব মেয়ে তার সাথে একটু কথা বলার সুযোগ খুঁজে যাচ্ছে, আর ঈশান যার সাথে কথা বলতে চাইছে সেটাকে এড়িয়ে চলছে। রাত 11টার দিকে পার্টি শেষ করে সবাই চলে যায়। ইমাকে ওই বাড়িতে নিতে চেয়েছিল, ইমা যায়নি। রুমে এসে চুপচাপ বসে রইল সোফায়, চেঞ্জও করছে না। সে তো খুব সাদামাতা একটা জীবন চেয়েছিল, যেখানে টাকার অভাব হলেও ভালোবাসার অভাব কখনো হবে না। কিন্তু এসব কি হচ্ছে ইমা মেনে নিতে পারছে না। রাত প্রায় 12টা বাজে। তখন গাড়ি নিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো ইয়াদ। পার্টি শেষে সব গুছানো হচ্ছে তখন। ইয়াদ কোনো দিকে না তাকিয়ে সোজা নিচের রুমের দিকে পা বাড়ালো। ইয়াদ বাইরে গেলে নিজের রুম লক করে যায়, তাই সব সময় চাবি তার কাছেই থাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ইয়াদ। ইয়াদ রুমে ঢুকে ভুরু কুচকাল, কারণ রুমে কেউ নেই। সারা রুম চোখ বুলিয়ে দেখে নিল, না সত্যি কেউ নেই। কিন্তু রুমে তো তার স্ত্রী থাকার কথা। ইয়াদ এসবে মাথা না ঘামিয়ে ব্লেজার খুলে সোফায় রেখে সোফায় বসে পা থেকে শু খুলতে লাগলো। কপালের ভাঁজে বিরক্তি প্রকাশ পাচ্ছে ইয়াদের, চরম বিরক্তি। হোয়াট দ্য হেল ইজ দিস? ইমার দম বন্ধ হয়ে আসছিল এত বড় রুমে একা বসে থেকে, তাই রুম থেকে বের হয়ে ব্যালকনি মানে মিনি ছাদে গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পড়ছে শ্রাবণ ধারা। রুম থেকে ইয়াদের রাগী গলা শুনে চমকে ওঠে ইমা, পা বাড়ায় রুমের দিকে। ইয়াদ ইমার ড্রেসগুলো হাতে নিয়ে ছুঁড়ে মারে, আর ইমা দরজার কাছে এসে দাঁড়াতেই ড্রেসগুলো তার মুখের ওপর গিয়ে পড়ে। কেঁপে ওঠে ইমা হঠাৎ মুখের উপর এসে পড়ায়। ইয়াদ কারো অস্তিত্ব বুঝতে পেরে ব্যালকনির দরজার দিকে তাকায়। মুখ দেখা যাচ্ছে না, কাপড়গুলো মুখের ওপর পড়ায়। ভ্রু কুচকে তাকালো ইয়াদ। ধবধবে সাদা হাতে মুখের ওপর পড়া কাপড়গুলো ধরেছে মেয়েটা। ড্রেসের লং হাতার জন্য শুধু হাতের কবজি পর্যন্ত দেখা যাচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিল ইয়াদ। সাদা রঙের ফ্লোর পর্যন্ত লম্বা একটা গাউন পরে আছে, তাই পা দেখা যাচ্ছে না। আর মাথায় হিজার, সেটাও বোঝা যাচ্ছে।
ইয়াদ বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। ইমা মুখের ওপর থেকে কাপড়গুলো সরিয়ে কাপা গলায় নিচু স্বরে বলল, কি হয়েছে? ইমার কাপা গলায় বলা সামান্য কথাটা ইয়াদের মনে হলো হৃদয় স্পর্শ করে গেল। এত নিচু আর শান্ত গলা ইয়াদ হয়তো আগে শোনেনি। ইয়াদ এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরে আর সেটাকে পাত্তা দিল না। ইয়াদ কাবার থেকে নিচের ড্রেস হাতে নিয়ে পরবের ন্যায় ছাঝালো রাগী গলায় বলল, আমার কাভার্ডে নিজের জিনিস রাখার সাহস হলো কিভাবে তোমার? ইয়াদের রাগী গলায় ইমা খানিকটা কেঁপে উঠল, তবে নিজেকে সামলে অনেকটা সাহস নিয়ে বলল, গতকাল কবুল বলার আগ পর্যন্ত এটা শুধু আপনার ছিল, কিন্তু কবুল বলার পর থেকে আপনার সব জিনিসে আমারও সমান অধিকার হয়ে গেছে, এমনকি আপনার উপরেও। ইমার এমন কথা শুনে ইয়াদ দ্বিগুণ রেগে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, কিন্তু তার অগ্নি দৃষ্টি স্থায়ী হলো না। আর কান্না করছিল, তাই তার চোখের ঘন পাপড়িগুলো ভিজে গেছে আর চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে তীব্র বেদনা। ইয়াদ চমকে উঠল ইমাকে দেখে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তবে সেদিনের ইমা আর আজকের ইমায় আকাশ পাতাল তফাৎ। মলিন পোশাকে তাকেও সেদিন অনেকটা মলিন লাগছিল, কিন্তু আজ তাকে দেখে পরিও হার মানতে বাধ্য হবে। ইয়াদের দৃষ্টি ইমার চোখে সীমাবদ্ধ হয়ে গেল। ইমা যতটা সুন্দর তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর তার ঘন পাপড়িতে ঘেরা বড় আর গোল গোল মায়াবী চোখগুলো, যে চোখে একবার হারালে ফিরে আসার পথ খুঁজে পাওয়া হয়তো অসম্ভব। আর তাই ইয়াদের মতো খিটখিটের মেজাজের মানুষ হার মেনে গেছে ওই চোখের কাছে। ইয়াদের এমন দৃষ্টিতে ইমা অস্বস্তিতে পড়ে গেল। কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। ইমা চোখ নামিয়ে নিলে ইয়াদের হুঁশ ফেরে সে কি করেছে এতক্ষণ। ইয়াদ এক সেকেন্ড লেট না করে আর ইমা চমকে দরজার দিকে তাকায়। মানুষটা এমন কেন করলো বুঝতে পারে না ইমা। ইমা দীর্ঘশ্বাস ছেড়ে সোফার সামনে ফ্লোরে রাখা ইয়াদের শুগুলো নিয়ে তাকে রেখে দিল। সোফার উপর ফেলা ব্লেজার হাতে নিতেই আবার সেই মিষ্টি গন্ধ নাকে লাগলো, যা গতকাল শেরওয়ানিতে পেয়েছিল। ইমা ব্লেজারটা নাকের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস নিল। কি মিষ্টি গন্ধ! ইমা নাকের কাছে থেকে ব্লেজার সরিয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। টপ টপ পানির আওয়াজ আসছে ভেতর থেকে। ইমা বুঝতে পারছে না তার জীবনের মোড় তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না তার সামনে সুখ আছে নাকি আগের মতোই দুঃখ আর তিক্ততা। ইমা দীর্ঘশ্বাস ছেড়ে ব্লেজারটা কাবার্ডে তুলে রাখলো, সাথে নিচের ড্রেসগুলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে গায়ে ডায়মন্ডের জুয়েলারি আর হিজাবের পিন খুলতে লাগলো। এদিকে ঝর্ণা ছেড়ে দুহাত দেয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াদ। বিড়বিড় করে বলল,